গণভোট গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোসর, যাকে আমরা নামাইতে চাইছিলাম, এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকেই হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। বাংলাদেশি যে জাতীয়তাবাদ শেখ মুজিবের পরে জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন, এই বাংলাদেশি জাতীয়তাবাদের একটা বড় ভুল বা ত্রুটির জায়গাটা হলো এটা ইসলামিক যে শক্তি বা ইসলামকে ধারণ করতে পারে নাই। এবং এটা 47 থেকে অথবা এর আগ থেকেই এই যে পূর্ববঙ্গে যারা মুসলিম রয়েছেন অথবা এই বঙ্গতে যারা রয়েছেন, এখানে ইসলাম প্রশ্নকে কেউ ডিল করতে পারে নাই। কেউ কখনো তুরানের ইসলামকে নিয়ে এসেছেন, কেউ কখনো সালাফিদের ইসলামকে নিয়ে এসেছেন, কেউ কখনো আরাবিয়ান ইসলামকে নিয়ে এসেছেন। এইখানের জায়গা থেকে যে ধরনের ডিসকোর্সগুলো হাজির করা, তো অনেকে বলা হয়ে থাকে যে এখানে সুফিজমের মাধ্যমে যে ইসলামটা এসেছে সেগুলোও কিন্তু আমরা বড় আকারে আমাদের সামাজিকভাবে আমরা নিতে পেরেছি, কিন্তু লিগ্যাল যে পার্সপেক্টিভ সেই জায়গাটায় আমরা এখনো আমাদের বড় জায়গায় আমরা নিতে পারি না। তো এশিয়ার মধ্যে অন্যতম আমাদের সামনে নতুন করে একটি রাষ্ট্র আবির্ভূত হয়েছে আফগানিস্তান, যেটা ইমারত বলা হয়ে থাকে। সেখানেও আমাদের সামনে একটা এক্সাম্পল আছে তারা কিভাবে করবে। তারা শুরু করেছে, আমাদের অনেক বিজ্ঞ আলেমজনও সেখানে গিয়েছিলেন, মামুনুল হক কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন, তারা এক্সপিরিয়েন্স অর্জন করছেন। এর আগে যখন ইরান যুদ্ধ হয়েছিল সেখানেও হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ওনারাও গিয়েছিলেন, সেখানেও ছিল যে সোশ্যাল ইসলামিজম সে ধারণা নিয়ে ওনারা ওইখানেও কিছু আলোচনা বিভিন্ন বক্তব্য রেখেছিলেন। আর মডার্ন যেটা সেখানে তাকি উসমানীও কাজ করেছিলেন, আল্লামা মওদুদি কাজ করেছিলেন, আবার আপনার আরাবিয়ান কান্ট্রিগুলাতে সেখানে হাসানুল বান্না অনেকে কাজ করেছিলেন, আবার এই মালয় যে আমাদের পেনিনসুলা আসলে ওইগুলাতে অনেকে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশে এখনো আমরা ইসলাম শুধু দল হয়, ব্যানার হয়, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন থেকে আমাদের আসলে এখানে যে কৃষ্টি কালচার আছে সবকিছুর সাথে ইসলামকে কিভাবে অ্যাড্রেস করা, এটাকে ডিল করা, এটা এখনো পর্যন্ত আমরা কেউ সমাধানে আসতে পারি নাই এবং এটা নিয়ে আমরা কোনো সমাধান করতে পারিনি। বরঞ্চ আলেমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল ব্যবহারের ক্ষেত্রে, যেমন শাপলাতে যে আলেমদেরকে ডাকা হয়েছিল, পঙ্গপালের না পুরো বাংলাদেশ থেকে আলেমরা এসেছিল, কিন্তু ওই রাতের যে কাহিনীটা হয়েছিল এখানে কোনো ওনাদের সেফটি নিশ্চিত করা হয় নাই। তো অনেকে বলা হয়ে থাকে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল, আলেমদেরকে একটা হত্যাযজ্ঞের মধ্যে এনে ফেলানো হয়েছিল। কারা এই ঘটনা ঘটিয়েছে এটা হয়তো ইতিহাসের বিচার বিশ্লেষণ করলে আরো বের হবে, কিন্তু মাঝখানে যে ক্ষতিটা হলো সেটা কিন্তু আলেমদের হয়ে গেল। এবং সেখানে যে নিরাপত্তা বেষ্টনী, স্টেডিয়ামের ওই পাশ থেকে শুরু করে সব জায়গাতে অনেকগুলা যে গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে যে সিকিউরিটির অনেক অভাব ছিল। এবং যখন যেই মিছিলগুলো পথে পথে আসছিল বিভিন্ন স্লোগানে, সেই মিছিলগুলা পরবর্তীতে রাতে যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কিভাবে উইথড্র করলেন, তারা কোথায় কথা বললেন, তো ওই সময় আমার একটা এক্সপিরিয়েন্স আছে। ওই সময় আমি জেলে ছিলাম, কাশিমপুর জেলে। তো তখন বাবুনগরী সাহেবকে হলো জেলে নেওয়া হয়েছিল, তো আমি হসপিটালে ছিলাম। হসপিটালে বাবুনগরী সাহেবকে ওনার হলো পায়ের মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছিল। তখন ওনার সাথে তখন আমি দীর্ঘ সময়কালীন পুরো হসপিটাল জুড়ে ওনার সাথে ওই আলোচনাগুলো করার সুযোগ হয়েছিল। এবং ওনার কিছু আক্ষেপের জায়গা ছিল যে ওইখানেও অনেকে বিট্রাই করেছিল, আলেমদের মধ্যেও কিছু দ্বৈত মতবাদ সৃষ্টি হয়েছিল। ফলত ওইখানে ভবিষ্যতে এই জায়গা থেকে যারা একটা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় যে অনুভূতি সেটাকে সত্যিকার অর্থে
জায়গায় না গিয়ে যখন এটাকে রাজনৈতিক বা ভিন্ন খাতে ব্যবহার করা হয়, তখন এটা বড় ধরনের এটা ড্যামেজ কিন্তু সবাইকে দিতে হয়। তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, যেহেতু তারা খালেস নিয়তেই এই প্রোগ্রামগুলোতে এসেছিল। তো যারা রাজনৈতিকভাবে এই ধরনের ষড়যন্ত্রের আয়োজন করেছিল সেটাও একটা ইতিহাসে। ওই সময় কিন্তু হেফাজতে ইসলাম থেকে বিভিন্ন যে রাজনৈতিক দল, বিএনপিকেও আহ্বান জানানো হয়েছিল আর তারা সেই প্রোগ্রামে সাপোর্ট দিতে সেই সময় পূর্ণাঙ্গভাবে এগিয়ে আসে নাই। তো জামায়াত ইসলামের বড় ধরনের একটা সাপোর্ট ছিল, এটা ওনাদের দিক থেকে বিভিন্ন রিপোর্টও এসেছিল। কিন্তু সেই ক্ষেত্রে হয়তোবা এখানে নিজেদের মধ্যেও কিছু আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার কারণে এই বিষয়গুলো শেষ পর্যন্ত হয়নি। এটা হলো শাপলা। আর সেকেন্ড যেটা আসি, যেটা হলো আমাদের আজকের আলোচনা, যে তরুণ আলেমরা এখানে একসাথ হয়েছেন, আপনারা আলোচনা করেছেন। আমাদের যে জনগণের যে সার্বভৌম, ইসলামিক ওয়াইতে তো কিন্তু সার্বভৌম যে ক্ষমতার মালিক সেটা হলো আল্লাহর। আল্লাহ পৃথিবীতে হলো প্রতিনিধি পাঠায় বা মেসেঞ্জার, তার মাধ্যমে আল্লাহর আইনগুলো পৃথিবীতে বাস্তবায়িত হয়। কিন্তু আমাদের যে মডার্ন স্টেট, যখন ফ্রান্স রেভলিউশনের পরে মডার্ন স্টেটের আইডিয়া আসলো, এই মডার্ন স্টেট নিয়ে কিন্তু অনেকেই গবেষণা করেছেন কিভাবে মডার্ন স্টেটগুলোতে কাজ করা যায়। সেই জায়গাতে বাংলাদেশের পার্সপেক্টিভে চরমনাই হুজুররা একভাবে কাজ করতেছেন, মুজাহিদ কমিটি একভাবে কাজ করতেছে, জামায়াত ইসলাম একভাবে কাজ করতেছে, খেলাফত মজলিস একভাবে কাজ করতেছে, জমিয়ত উলামা ইসলাম একভাবে কাজ করছে। এক একজনের মানহাজ মাকসাদ তরিকা এক একভাবে ছিল। তাবলিগের ভাইয়েরা একভাবে কাজ করতেছে। কিন্তু সামগ্রিকভাবে সবার একটি লক্ষ্য, আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব, আর এই মানুষগুলো হলো আমরা উপকার করব, ধর্মীয় বিধান পালনের মধ্য দিয়ে একটি শান্তি শৃঙ্খলা রাখবো, যে শৃঙ্খলার মধ্য দিয়ে মানুষ দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাবে। সেই জায়গাতেই সবার কাজ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদের যে এই মডার্ন যে কনস্টিটিউশনটা আছে, সেই কনস্টিটিউশনে সার্বভৌম যে পিপলের জায়গাটা দেওয়া হয়েছে, পিপলস উইল, যে আমরা একটা সমাজে দলিল তৈরি করব বা একটা খেলার নিয়ম তৈরি করব, যে দলিলের মধ্য দিয়ে সবাই হলো সমাজে পরিচালিত হবে। এবং এই দলিলের পরে 18 কোটি মানুষ তো আর রিপ্রেজেন্টেশন করতে পারবে না, আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে গেলাম। এটা নিয়ে অনেক আলোচনা আছে, গণতন্ত্রকে হালাল নাকি হারাম, অনেকে আগে বিভিন্ন ডিসকোর্স দিয়েছিল, আমি ওইটার দিকে যাব না। কিন্তু যে বর্তমান পরিস্থিতিতে আছি সেই জায়গাতে যদি কারো নামাজের মানে জরুরত থাকে, আপনারা নামাজ পড়ে আসতে পারেন। তো দালিলিক জায়গা থেকে আমরা রিপ্রেজেন্টেশন তৈরি করে, যে রিপ্রেজেন্টেশনের যে প্রসেসটা আসলো, সেটাতে আমাদের একটা পার্লামেন্ট আছে। এই পার্লামেন্টে হলো 300 জন গডফাদারকে আমরা তৈরি করলাম বিভিন্ন অঞ্চলে, যে তারা পার্লামেন্টে যাবে, গিয়ে হলো এলাকার যত মানুষের হলো ব্যবসা বাণিজ্য গ্যার দখল সবকিছু করবে, এবং এলাকায় কোথায় কোথায় হলো মানুষের সবকিছু দখল করা যায়, এই ধরনের আমরা একটা শাসনতান্ত্রিক কাঠামো বাংলাদেশে নিয়ে আসলাম। বাংলাদেশের সংবিধান যে আমরা দলিলটা বানাইলাম, এই দলিলের মধ্য দিয়ে এই সুযোগগুলো আমরা রেখে দিলাম। এখন বিএনপি যে কয় পার্সেন্ট ভোট অতীতে পেয়েছিল, আওয়ামী লীগ যে পার্সেন্টগুলো পেয়েছিল, কখনো তারা 30-40% ক্রস করে নাই। 40% ভোট পেয়েও অনেক দল হলো 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি পেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে পরিচালিত হবে, আমাদের যে দলিল আছে সেই দলিলকে আচ্ছা মতো হলো কাটাছেড়া করছে। এই কাটাছেড়া করার পরে আবার আরেক দল আসলো 2/3 মেজরিটি নিয়ে, এবং এটা 40% ভোটে ইচ্ছা মতন কাটাছেড়া করছে। এখন একটা দলিল যদি স্থিতিশীল অবস্থা না থাকে, তখন হলো রাজনৈতিক যে ক্ষমতা হস্তান্তর, এটা অস্থিতিশীল হয়। জিওপলিটিক্যাল স্টেজে বাংলাদেশের হলো জিওগ্রাফিক্যাল ওয়েতে বাংলাদেশ আনস্টেবল হয়। যখন আনস্টেবল হয়, তখন কখনো রাশিয়া ঢুকে পড়ে, কখনো চায়না ঢুকে পড়ে, কখনো হলো আমেরিকা ঢুকে পড়ে, কখনো ভারত ঢুকে পড়ে। তখন আমরা মাঠে গিয়ে আবার জীবন দেই যে এরা কেন ঢুকে পড়ছে, কিন্তু ঢুকার ওয়েটা তো কিন্তু আমরাই তৈরি করে দেই। এই জন্য আমরা বললাম যে আমাদের যেমন লোয়ার হাউসটা রয়েছে, একটা আপার হাউস লাগবে, যে আপার হাউসে গিয়ে 2/3 মেজরিটিতে যদি সে এই ধরনের প্রক্রিয়ায় সে চলেও আসে, এখানে যদি আমরা কোনো নিয়ম তৈরি করি আপার হাউসে সংখ্যানুপাতিক ভিত্তিতে, ধরেন বিএনপি 40% ভোট পেয়ে 2/3 মেজরিটির কোনো নিয়ম বানানোর চেষ্টা করলো, কিন্তু এটা আপার হাউসে যদি সংখ্যানুপাতিক ভিত্তি থাকে, এটা কিন্তু চ্যালেঞ্জ হবে। আমরা একটা স্টেবল গভর্নমেন্ট পাবো। আমরা হলো এই বিষয়গুলা বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পরে কিভাবে নতুনভাবে আমরা একটা দলিল বানাতে পারি, সেটার জন্য হলো আমরা আলোচনা শুরু করলাম। তো সেখানে তারা এই বিষয়টা নিয়ে আসছে নোট অফ ডিসেন্ট। তো এটা একটা গণতন্ত্র বিরোধী কাজ, তারা মানুষের মুক্তির বিরোধী একটা কাজকে তারা নোট অফ ডিসেন্টে নিয়ে আসলো। এবং নোট অফ ডিসেন্টে যখন এটা তারা নিয়ে আসলো, আনার পরে বিএনপি ছাড়া সকলে এটাতে ঐক্যমত হয়েছে, এবং তারা সেটাকে সম্মান করলো না। বাংলাদেশের
96 সেখানে যে 30টি সংগঠন ছিল, অধিকাংশ সংগঠন বলছে যে আপার হাউসের জায়গাটা আমরা ঐক্যমত হতে চাই যাতে বাংলাদেশের একটা অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি থাকে। কিন্তু বিএনপি সেটাতে ঐক্যমত হলো না, বললো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলো। কেন দিয়ে রাখলো? বললো যে আপনারা গভর্নমেন্ট কখনো চালাল নাই, আমরা গভর্নমেন্ট চালিয়েছি, ভবিষ্যতেও আসবো, তাহলে এটা চালাইতে অসুবিধা হবে। এখন অসুবিধা কোন জায়গায় হবে? অসুবিধার জায়গাটা হলো এই যে দলিল, এই দলিলের কাছে কিন্তু সবার একটা সমবন্টন, যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ঘোষণাতে ছিল। এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে ভুলণ্ঠিত প্রথমে করেছিল শেখ মুজিব। উনি সবার এই দলিলকে অশ্রদ্ধা করে নিজের মতন একটা রক্ষী বাহিনী নিয়ে নিজের মতন হলে রাষ্ট্রটা পরিচালনা করা শুরু করেছিল। এবং 47-এ যে আমরা এখানে একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছিলাম, সেখানে কিন্তু মুসলমানরা হলো রক্ত দিয়েছিল। কলোনিয়ালাইজেশন বের হওয়ার থেকে এখানে অসংখ্য মানুষ, এই যে জগন্নাথ ভার্সিটির সামনে যে ভিক্টোরিয়া পার্কটা আছে, এখান থেকে শেরশাহ মানে কাবুলের ট্রাঙ্ক রোড পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে কোনো গাছে আলেমের লাশ ঝুলানো ছিল না। প্রত্যেকটা গাছে আলেমদের লাশ ঝুলানো হয়েছিল। তারা এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিল। 47-ও তাদের এই অবদান ছিল, ভারতের স্বাধীনতা তো তাদের অবদান ছিল। 71-এ আইসা তারা বলল এই যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ হয়ে আলেমদের পুরো এই যাত্রাটা হলো তারা নতুন করে বাংলাদেশে খারিজ করে দিল। খারিজ করার পরে জিয়াউর রহমান আইসা আলেমদেরকে একভূত করতে চাইলেন, কিন্তু তিনি পুরোপুরি একভূত করতে পারলেন না। কারণ ওই সময়ে উনি অনেকগুলো কাজ করতে চেয়েছিলেন, এই কাজগুলোকে আবার ঐতিহাসিকভাবে বাধা দেওয়া হয়েছিল। পরে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এই যে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছিল জাস্ট ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছুর জন্য ব্যবহার করা হয় না। এরশাদ যে কাণ্ডটা করেছিলেন এটা ভোট ব্যাংকের জন্য করেছিলেন। বিএনপিও এখন যে কাজটা করতেছে, বিএনপির পক্ষ থেকে কেউ জিরি মাদ্রাসা ভ্রমণ করতেছে, কেউ পটিয়া মাদ্রাসা, প্রত্যেক দিনে মাদ্রাসা ভ্রমণের আয়োজন করতেছে। তো ওইখানে গিয়ে তাদেরকে বোঝানোর যারা চেষ্টা চালাচ্ছে আমরা আপনাদের সাথে আছি। কিন্তু যখন ওনারা ক্ষমতায় যায় তখন আর তাদের কোনো পরিস্থিতিও লক্ষ্য রাখে না। তাহলে যে কওমি যে সনদটা তো অনেক আগের আলোচনা। এটা তো 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় জোট যখন সরকারে ছিল তখন তো বড় ধরনের ওই সময় আলোচনা ছিল। তাহলে ওনারা তো হলো অর্থনৈতিক স্বীকৃতি চায়নি, ওনারা হলো এখানে শিক্ষাগত একটা স্বীকৃতি চেয়েছিল। কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের সম্মান করতে হবে। যেমন আমরা এনসিপির পক্ষ থেকে এটার সর্বোচ্চ সাপোর্ট করি। কারণ কি, কওমি মাদ্রাসা শুধু এখানে দেখা হয়েছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, আমরা এটার চেয়ে বাড়িয়ে দেখি যে যখন এখানে ইংরেজরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছিল তখন এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে প্রথম বাংলাদেশে কোনো এই জনমানুষের থেকে একটা শিক্ষা ব্যবস্থার উপহার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কওমি শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা কিন্তু ধর্মীয় এই যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করা চলবে না। এটা কিন্তু ব্রিটিশদের ডিকলোনিয়ালাইজেশনের অন্যতম একটা বড় এই শিক্ষা ব্যবস্থা। তো আমরা এই জায়গাটা যখন এই পর্যন্ত একটা দালিলিক প্রমাণে উপনীত হয়েছে, আমরা সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা এটা বাস্তবায়নের পথে হাঁটবো। বাস্তবায়নের পথে গিয়েই এই অগণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা গণতন্ত্রের কথা বলেছে তারা বললো এটা বাংলাদেশে হলো করা যাবে না। এবং এখানে শেখ হাসিনা এই সংবিধানের উপরে নিজেকে তুলে যেভাবে বাংলাদেশ শাসন করতে চান, এই ধরনের আরেকটি ব্যবস্থা ভবিষ্যৎ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ, একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। তো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে, আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না। কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না। তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়াতে বাস্তবায়ন করা যায়। তারপরে আমাদের উপরে অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই। কেন করি নাই সেটা তো আমরা জাতির সামনে স্পষ্ট করেছি যে আমরা এই কারণে হলো বাংলাদেশের মানুষের জনগণের সামনে ড্রাফট যেটা, অর্থাৎ আপনি কথাগুলো বাংলাদেশের মানুষের সামনে দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাতে সাইন করব না। কিন্তু ইদানিং আমরা নতুন ভাবে আরেকটি বড় ধরনের বাংলাদেশের গুন্ডামি হয়ে গিয়েছে। এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। তা আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করব। একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে যে কপিটা নিয়ে সংস্কার কমিশনের সবার কাছে আজকে যা উপস্থাপন করা হচ্ছে, এই কপিটা কিন্তু সবার কাছেও পাঠানো হয় নাই। ঐক্যমত কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, সবারই নোট অফ ডিসেন্ট ছিল,
তা আমরা যখন হ্যাঁ বা না ভোটে যাব, আমরা তো সবগুলো বিষয় দিতে পারবো না। কিছু মানুষের দ্বিমত থাকতে পারে, ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ হয়েছি সেগুলোতে চলে যাব আমরা। এবং আমরা বলেছি, সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সে নাই, আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন। লাস্ট যতটুকু শুনেছি আমরা, এটা একটা সমাধান হতে চাচ্ছে। সমাধান হলো, জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানাইছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয়, তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে, যে বিষয়টা ইতিমধ্যেই কোর্টে এটা রায়টা মানে আপনার রিট হয়েছে এবং সেটার উপরে হলো আলোচনা চলমান আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামীর ইলেকশনটা হবে। এবং যে রায়টা হবে, আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতন ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে, এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। তো আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি। কিন্তু এখন হয়তোবা জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। আমাদের আজকে একটা খুবই স্পষ্ট কথা বলতে চাই, জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোসর, যাকে আমরা নামাইতে চাইছিলাম, এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকেই হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। এজন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন, এবং সাইনটা যদি, যেহেতু এটা গণ অভ্যুত্থানের সরকার আর জুলাই সনদ হলো জনগণের একটা দলিল, ঐতিহাসিক দলিল, এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে। তো আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান, জনগণকে ডাকেন, আসলেন, হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন, এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যেটার উপদেষ্টা পরিষদে যখন উঠেছিল, অধিকাংশ উপদেষ্টা জুলাই সনদ নিয়ে এই যে এটার যে আদেশ জারি এবং ডক্টর ইউনূস যে দিবেন এবং গণভোটের বিষয়ে অনেকগুলো বিষয় তারা দ্বিমত পোষণ করেছে। তা আমরা যখন ওই সময়ে, আমিও লিয়াজু কমিটিতে ছিলাম, সরকার গঠনের যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াতে আমি আলেম সমাজদের অথবা আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে বলবো সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের আরো স্টেক বাড়াতে হবে। তখন আমাদের সামনে যে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা সরকার গঠনের প্রপোজাল করেছিলাম। সেখানে আর্মি চিফেরও একটা কথা ছিল, আমরা লিস্ট প্রেজেন্ট করেছিলাম। উনি বলল না, ডক্টর ইউনূসের যখন কোশ্চেন আসছিল উনি আমাকে বলল যে তুমি কি আমাকে গলার মধ্যে কাঁটা ঢুকাচ্ছ নাকি, আমি গলার কাঁটা নিয়ে কিভাবে বয়ে বেড়াবো। আমি বললাম ডক্টর ইউনূস কিভাবে গলার কাঁটা হতে পারে। বলল যে উনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে ডিরেক্ট বিরোধিতা হলো কাজ করবো। আমরা বললাম সেরকম মানুষ উনি না, উনি একটা শান্তিপূর্ণ জায়গায় আসবে। আর এই লোক যিনি ছিলেন ডক্টর ইউনূস, ওই সময় উনি হসপিটালে সার্জারিতে ছিলেন যখন আমরা তাকে ফোন দিয়েছিলাম। তো ওই অবস্থায় থেকেও বাংলাদেশে কেউ কিন্তু তখন দায়িত্ব অনেক জায়গায় নিতে চাচ্ছিল না। ওই সময় হলো এই অসুস্থ থাকা সত্ত্বেও উনি শুধুমাত্র, ওনাকে অনেক পলিটিক্যাল পার্টির আমন্ত্রণ জানিয়েছিল, উনি সেটাতে খারিজ করে দিয়েছিলেন। যখন ছাত্ররা তাদেরকে বলেছিল, উনি বলছিলেন ঠিক আছে আমি বাংলাদেশে আসি। এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, ওইখানে ইকোনমিক সিচুয়েশন খুব বাজে অবস্থায় ছিল। যখন 5 তারিখে ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলও গিয়েছিল, তারাও কিন্তু এই জায়গাতে ঐক্যমত, যে গভর্নমেন্ট তারা ফর্ম করবে বা কোনো কিছু, আমরা তো সকল দলকে ঐক্যমত জানিয়েছিলাম যে আপনারা আসেন, আমরা একটা ইউনিটারি গভর্নমেন্ট গঠন করি। সেটা তো তারা একমত হয় নাই। ওই যে আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে তারা ইলেকশন করবে, জানে যে সরকার বিভিন্ন বিষয়ে কিছু প্রবলেম হবে, কারণ এই গণ অভ্যুত্থানের পরে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো তারা কিন্তু আসলো না, তারা এটা নেগেট করে দিল। এটা খুবই দুঃখজনক, এই রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করলো। যাক, এই লোকটা এখন আসছে, এই লোকটা আমরা সম্মান দিয়ে বিদায় করতে হবে। উনি আগের কি গ্রামীণ ব্যাংকে কি কাজ করেছে সেটা বিষয় নয়, উনি পুরো ইন্টারন্যাশনাল একজন সমাদৃত লোক। তো সেই জায়গা থেকে উনি কিন্তু একটা ইউনিটির জায়গায় কাজ করে চলছেন। এখন যদি তাকে কেউ প্রতারক বলে বা কোনো কিছু, এটা তো আসলে আমরা মনে করি যে একটা ক্ষমতার জন্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জামায়াত বলে যে বিএনপির সরকার এটা, আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে, যে আসলে সে কার, সে পরিচয় তার নাই এখন। এই জন্য আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে, আপনি আসলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি আপনি এটা না করেন, যদি চুপ্পুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন,
তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। এবং সেই সময় চুপ্পু যদি এই সাইন হয়, তাহলে চুপ্পু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবে না। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না। ভালোভাবে আছেন, ভালোভাবে বিদায় নেন। আমরাও আপনাকে সম্মান করি, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি কাজ করেছেন। এখন আমরা একটা নির্বাচন ফেজে চলে যেতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকেই ভোট দেয়, এটা জামায়াত ইসলামীকে দেখ, এনসিপিকে দেখ, খেলাফত মজলিসকে দেখ, ইসলামী আন্দোলনকে দেখ, বিএনপি দেখ, আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ওয়েতে যাই। কিন্তু সেখানে একটা কথা হয়েছে, সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই, যে অ্যাসেম্বলির মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারবো। নতুনভাবে আমি আর জাস্ট 2 মিনিটে শেষ করে দিব কিছু একটা বিষয়। তবে নতুনভাবে বাংলাদেশে একটা জিনিস এসেছে, ওই সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চেতনা ব্যবসায়ীরা বাংলাদেশে এক ধরনের চেতনার ফেসিবাদ কায়েম করেছিল। বাংলাদেশে কিন্তু আবারই ধর্মকে ডিল না করে ধর্মীয় কথা বলে ধর্মীয় ফেসিবাদ কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এই ধর্মীয় ফেসিবাদ যদি বাংলাদেশে কায়েম করা হয়, তাহলে আলেম ওলামাদের উপরে বড় ধরনের একটি নির্যাতন নেমে আসবে। আমরা যারা এই কাজটা করতেছেন তাদের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশে যদি আপনারা ধর্মীয় ফেসিবাদ কায়েম করতে চান, তাহলে সেটা জনগণ কেন আলেমরা এটা আপনাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো যে গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তো তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যেই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লুপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে, এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক এই জন্য অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লাপাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে। আর এর চেয়ে তো আর মকারি আপনাদেরকে করতে পারি না। আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি। আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি, আমাদের এখনো ছোট বয়স, আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই, ফলত আমরা সত্য কথাগুলা বলতে পারি। এই জন্য সত্য কথাগুলা বলি। তুষার ভাই এখানে বলেছেন, আপনারা অনেক আলেম ওলামা এখানে বলেছেন, আপনাদের কাছে আমাদের একটা এনসিপির পক্ষ থেকে নিবেদন থাকবে, আপনারা কি বিএনপিতে যান নাকি হলো চরমনাই হুজুরের দলে গেলেন, না জামায়াতে গেলেন, না এনসিপি গেলেন, এটা আমাদের বড় বিষয় না। বড় বিষয় হলো বাংলাদেশে ইসলাম খতরামে হয়। এখন আপনারা যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনারা কয়েকদিন পর উপলব্ধি করবেন। আপনারা যেভাবে হলো দার্সগুলোতে পড়াশোনা করেন, সাথে সাথে একটু রাজনীতিতে আপনাদের আরো একটু অ্যাক্টিভ হতে হবে। এটা আপনারা আপনাদের মতন করেন, যে এরিনাতে যেভাবে থেকে করেন। আমরা বলি না আপনারা আমাদের এনসিপির সাথে আসেন, কিন্তু নিজের যে প্রাপ্য হিস্সা এটা আপনারা বুঝে নিন। এবং সেই জায়গাতে বাংলাদেশের যে কনস্টিটিউশনের যে সংস্কার, বড় একটা কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। তো 2 দিন পরে যদি আপনারা এসে বলেন যে ঘটনা তো ঘটে গেছে, আমরা তো আসলে বিয়েতে ওইখানে আমরা সাক্ষী ছিলাম কিন্তু কিছু বললো না, তো এই জন্য সাক্ষীটা কি না থাকে, যেহেতু চলে আসছেন একটু রাজনীতিতে আপনারা ভালো করে এঙ্গেজ হন আপনারা। এটা কিন্তু বাংলাদেশে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর নিজেদের মানে এটা জায়গাটা কারো কাছে বর্গা দিবেন না, কারো কাছে ইজারা দিবেন না কোনো দলের কাছে। এবং আপনাদের যারা ইজারা নিতে চায়, অনেক দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে, আপনারা তাদের কাছে ইজারা দিবেন না। আমরা আপনাদের এনসিপির পক্ষ থেকে এই ধরনের আপনারা আসবেন, আমরা কোনো ওলামা দল, ওলামা লীগ এই ধরনের কোনো সংগঠন সৃষ্টি করতে চাই না। আপনারা আসেন, আমাদেরকে উপদেশ দেন, আমরা কিভাবে আপনাদের উপদেশ নিয়ে আমরা চলবো, সেই অনুযায়ী ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমরা কাজ করতে চাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন,
আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি না হলে তো বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে বাংলাদেশের কোনো উত্তরণ সম্ভব ছিল না আসলে। আপনারা যেভাবে নেমে এসেছেন অসংখ্য মানুষ, হয়তো ওই যে বলা হয়ে থাকে না, কোনো কম বা সমাজের মধ্যে একজন লোক যদি খালেস নিয়তে আল্লাহ আল্লাহ করে তার উসিলায় হয়তো বা ওই জনপদে ভূমিকম্প থেকে অনেক কিছু থেকে রক্ষা পায়। তো আমরা মনে করি এই ধরনের খালেস লোক আপনাদের মধ্যে আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ সংকটে রয়েছে, সংকট থেকে উত্তরণে আলেমদের এগিয়ে আসা ছাড়া বাংলাদেশে কোনো উপায় নেই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।